স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঈদের পর ভাঙা হবে কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন, কার্যালয় সরিয়ে নিচ্ছে ঢাকা উত্তর সিটি। যানজটে নাকাল রাজধানীবাসী, অফিস ছুটির পর বেশিরভাগ সড়কেই থাকছে গাড়ির দীর্ঘ লাইন। তদারকির অভাবে ময়লার ভাগাড়, ঢাকা উত্তর সিটির সব খাল, সামান্য বৃষ্টিতেই হচ্ছে জলাবদ্ধতা। ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় স্থানান্তরের মধ্য দিয়ে শুরু হলো কারওয়ান বাজার সরানোর প্রক্রিয়া। ঈদের পর পুরোপুরি বাজার গাবতলীতে স্থানান্তর করার পর বিজনেস হাব হবে কারওয়ান বাজার। এ সিদ্ধান্তে স্থানীয়রা সাধুবাদ জানালেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্যবসায়ীদের। কারওয়ান বাজার রাজধানী ঢাকার সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার। প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা আর পণ্য কেনাবেচায় মুখরিত দিনরাত। শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই কাঁচা বাজার এখন রাজধানীর গলার কাটা। এছাড়াও 2009 সালে কারওয়ান বাজারে নির্মিত সিটি কর্পোরেশন ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে বুয়েটের বিশেষজ্ঞ দল। তাই দুর্ঘটনা এড়াতে কারওয়ান বাজার সরানোর উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবসায়ীদের পুনর্বাসিত করতে গাবতলীতে গড়ে তোলা হয়েছে অবকাঠামো। এতে 176টি স্থায়ী দোকান ও 180টি অস্থায়ী দোকান করা হয়েছে। এরপরে যেটি হলো যে আমরা এই ভবনটা ভাঙা দিয়েই তারপরে হচ্ছে কারওয়ান বাজারটাকে রিমুভ করার একটা পরিকল্পনা রয়েছে। আর পর্যায়ক্রমে এখানে আসলে কোনো খুচরা ব্যবসায়ও এখানে থাকবে এরকমই নির্দেশনা পেয়েছে। ঈদ উল ফিতরের পর সিটি কর্পোরেশনের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হবে। এজন্য ওই ভবন থেকে কার্যালয় স্থানান্তর করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার স্থানান্তরের কাজ শুরুর পর কর্মকর্তা জানান, কারওয়ান বাজারকে বিজনেস হাব হিসাবে গড়ে তোলা হবে। আমাদেরকে যেখানে আমরা প্রস্তুতি নিচ্ছি, যেমন কি আমরা যাত্রাবাড়ি, আমাদেরকে এতদিন যাবৎ বলা হয়েছে আমাদেরকে যাত্রাবাড়ি নেবে, তা আমরা যাত্রাবাড়ির জন্য প্রস্তুত হয়েছি। হঠাৎ করে আমাদেরকে বলতেছে যে গাবতলী যাইতে হবে, আমিন বাজার যাইতে হবে, ওইখানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত না। দেশ উন্নত হয়েছে, ডেভেলপমেন্ট এটা আমরা চাই, কিন্তু আমরা যে ক্ষতিগ্রস্ত এইটার দায় কে নিবে? তবে বিপুল ক্ষতির পাশাপাশি কর্মসংস্থান হারানোর সংখ্যা করছেন অনেকে। আমাকে যদি আজকে আইয়া তাই আপনারা চলিয়ে যান, আমরা কোথায় যাবো? আমরা 20 থেকে 25 বছর, 30 বছর, 40 বছর আরতদারি করছি, আমরা কোথায় যাবো? আমরা তো নিশ্চয়ই যাবো। গাবতলীতে ওইরকম কোনো পরিবেশ নেই। একদিকে ইট বালু সিমেন্ট আর একদিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ, এই পাশে যে আরত হওয়ার যে সিস্টেমটা, ওই কোনো সিস্টেম নেই ওখানে। নগরবাসী বলছেন, কাঁচা বাজার সরে গেলে কিছুটা অসুবিধা হবে, তবে যানজটের কবল থেকে মুক্তি মিলবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ৮,৪২৫ কোটি টাকা ব্যয়ে 7টি নতুন সহ 11টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 7,939 কোটি টাকা আর বিদেশি উৎস হতে প্রাপ্ত অর্থের পরিমাণ 885 কোটি টাকা। বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স ও আবাসিক ভবন নির্মাণ এবং বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ ও যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম জানান, 2026 সালে এলডিসি থেকে গ্রাজুয়েশন হবে বাংলাদেশের। এর সুবিধা আদায় ও চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সঠিক করতে অনুশাসন দিয়েছেন একনেক প্রধান। তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী। চলমান রমজানে এই দুর্ভোগ এখন নিয়ন্ত্রণের বাইরে। বিশেষ করে অফিস ছুটির পর বেশিরভাগ সড়কেই গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। যাত্রী কিংবা চালককে বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজারের বুধবার বিকেলের চিত্র এটি। বাস, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে ঠাসা রাজপথ। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়, কিন্তু গাড়িগুলো সব ঠাঁই দাঁড়িয়ে। রমজান মাস হওয়ায় বেলা 3টা থেকে 4টার মধ্যে সব সরকারি বেসরকারি অফিস ছুটি হয়ে যায়। ফলে ঘরে ফিরে ইফতার করার তাড়া থাকে সবারই। বাসা টোলার বাগ, এখান থেকে যাইতে ওই বাস স্ট্যান্ড নামলে কোনোদিন আজান দেওয়া দেয়, আবার কোনোদিন বাসায় গিয়ে আজান পাই। জাম কমছে কিন্তু ততটা না, কিছু কমছে।
উত্তরা মিরপুরবাসীকে স্বস্তি দিয়েছে মেট্রো রেল, তবে অন্যান্য রুটের যাত্রীদের যানজটে দুর্ভোগ রয়েই গেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিএফটিসি গেট সংলগ্ন ডাউন র্যাম্প দিয়ে তো দুপুরের পর থেকে শুরু হয় গাড়ির দীর্ঘ সারি। আমাদের চরমভাঙাতে আমি মেট্রো রেলের উপরে উঠছিলাম পার্সোনালি, বাট আমি ওই স্টেয়ার থেকে আমি আবার ব্যাক করছি বিকজ অফ হিউজ ট্রাফিক। ওখানে স্টেয়ারেই অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এই জায়গায় মেট্রো রেলের যদি আপনার আরও 2-3টা ইয়াতে, তাহলে মানুষ আসা যাওয়া করতে পারবো সুন্দর করে। সমস্যা সমাধানে ট্রাফিক ব্যবস্থাকে আরও পরিকল্পিত ও সুশৃঙ্খল করতে হবে বলে মনে করেন সাধারণ মানুষ। গাড়ির পরিমাণ কমাইতে হবে, তাহলে জ্যাম কমবে। গাড়ি তো সেগুলোই আছে, রাস্তা সেই গাড়িগুলোই তো চলতেছে। যানজটের ভোগান্তি থেকে রক্ষা পেতে দীর্ঘস্থায়ী ও কার্যকর পদক্ষেপের দাবি জানান ঢাকাবাসী। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। তদারকি আর রক্ষণাবেক্ষণের অভাবে ঢাকা উত্তর সিটির খালগুলো স্থায়ীভাবে দখল ও দূষণমুক্ত হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বাড়ছে মশার উৎপাত। খাল থেকে নৌকায় করে নদীতে যাওয়া যাবে, একসময় এমন স্বপ্নের কথা বলেছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে ঢাকা উত্তরের 4টি খাল এখন হেঁটেই পার হওয়া যায়। ময়লার স্তূপ জমে আরও 4টি খালে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ঢাকা সিটি কর্পোরেশনের নথিতে এই পথটি পল্লবীর জলাধারের অংশ হিসাবে চিহ্নিত করা আছে, কিন্তু জায়গাটি পলিথিন সহ নানা বর্জ্যে ঢাকা পড়ে গেছে। বৃষ্টি হলেই এই এলাকায় পানি জমে, বেড়ে যায় মশার যন্ত্রণা, ফলে ভোগান্তির সীমা থাকে না স্থানীয়দের। মশা ওই সন্ধ্যা হলে দোকানে বয়ে থাকা যায় না, অতিরিক্ত মশা। খালে তো মনে করছে কিছু কিছু জায়গায় পানি ওঠে। 3-4 দিন আগে দেখলাম ঔষধ দিয়ে গেল, ঔষধ দিলে কাজ হবে। এই যে ময়লা, এই ময়লাটাকে পরিষ্কার করতে হবে আমাদের। ঢাকা উত্তর সিটিতে এখন ছোট বড় 29টি খাল রয়েছে। এর মধ্যে রূপনগর খাল, পল্লবী স্ট্যান্ড হাউজিং এর দ্বিগুণ খাল, পল্লবী সাংবাদিক কলোনি খাল ও কল্যাণপুর গাবতলী অংশের মূল খাল। সিটি কর্পোরেশন গত বছর এসব খাল সংস্কার শুরু করে। এখনও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, কিন্তু পানির দুর্গন্ধ ও মশার উৎপাত কমছে না কিছুতেই। আমাদের উত্তর সিটির যতগুলো খাল আছে ওইখানে কার্যক্রম চলতেছে আমাদের। না ওষুধ আমার সাহায্য করেন না, মানুষ নাই। নগর পরিকল্পনাবিদরা বলছেন খাল ভরাট হওয়ায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার, তাই দ্রুত এগুলো উদ্ধার করতে হবে। খালগুলোকে যে সীমানা চিহ্নিত করা, সেই কাজগুলো এখন পর্যন্ত হয়নি। এই খালগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে আমাদের আগামীতে যে বর্ষা আসছে সেই সময় আমরা এই জলাবদ্ধতায় ভুগবো, এবং প্রত্যেক বছরে আমরা দেখি এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রতি বছর খাল সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচি চললেও দুর্ভোগ কমছে না নগরবাসীর। নগর পরিকল্পনাবিদরা বলছেন অভিযানে ধারাবাহিকতা না থাকলে পুরোপুরি লক্ষ্য অর্জন সম্ভব নয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার কেও স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় ডায়মন্ড সেমাই কারখানাকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বন্দরনগরীর রাজাখালী এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির উপপরিচালক ফয়জুল্লাহ জানান, অভিযানে রাজাখালী এলাকার ডায়মন্ড সেমাই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করতে দেখা যায়। এছাড়া সেমাই তৈরির সরঞ্জামাদি ছিল অপরিষ্কার ও নোংরা। তিনি জানান, ক্রমান্বয়ে প্রতিটি সেমাই কারখানায় এই অভিযান চালানো হবে। কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত 10 জন কিশোর ও যুবক উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। বুধবার রাত 12:30টার দিকে টেকনাফের জাহাজপুরা পাহাড়ি এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বুধবার সন্ধ্যা 6টা থেকে টেকনাফ থানা, ওয়াইক্যাং ও বাহারছড়া ফাঁড়ির পুলিশ একযোগে অভিযান শুরু করে। এ সময় অপহৃত 10 জনকে পাহাড়ে ছেড়ে পালিয়ে যায় অপহরণকারী চক্রটি। অপহৃতদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপহরণকারীদের ধরতে পাহাড়ে অভিযান চলছে। তারা তাদের টমেটোকে পাহারা দেওয়ার অবস্থা ছিল। ওই হাতির তাণ্ডব থেকে রক্ষা পাওয়ার জন্য তারা প্রতি
রাতেই তাদের টমেটোকে পাহারা দিয়ে আসছিলেন। তো তারা বৃহস্পতিবার রাত সেহেরি খাওয়ার পর যখন তারা ঘুমোচ্ছিলেন, তখন 25-30 জনের একটা অপহরণকারীর দল সশস্ত্র ভাবে এসে তাদেরকে তাদের ক্ষেত থেকে নিয়ে যায়। সেদিনের পর থেকেই আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা তাদেরকে উদ্ধার অভিযানে নামি। প্রায় 300 বছরের পুরনো একটি মসজিদ রয়েছে নোয়াখালীর সোনাইমুড়িতে। নির্মাণশৈলী ও কারুকাজ সবাইকে মুগ্ধ করে। বজ্রাশাহী নামের এই মসজিদে নামাজ পড়তে জড়ো হন অনেক দূরের মানুষ। 1742 সালে দিল্লির শাহী জামে মসজিদের আদলে জমিদার আমানুল্লাহর সময় নির্মিত হয় আকর্ষণীয় এই মসজিদ। এতে রয়েছে মার্বেল পাথরের 3টি গম্বুজ, এর ধনুক আকৃতির দরজা আর মেহরাব চোখে পড়ার মতো। নানা রঙের পাথর ও সিরামিকের ব্যবহার স্থাপনাটির সৌন্দর্য বাড়িয়েছে। জুম্মা, শবে বরাত, শবে কদর ও ঈদের নামাজে মুসল্লিদের ভিড় বেড়ে যায়। 300 বছর আগের মসজিদ মনে হয় যে এখনো নতুন দেখা যাচ্ছে। এখানে নাকি অনেক মানত করলে তাদের মানত পূরণ হয়। মুসল্লি ছাড়াও প্রতিদিন দূর দূরান্ত থেকে মসজিদটি দেখতে আসেন অনেকেই। তাই এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসে। নামাজ পড়তে আসছি, অনেক ভালো লাগছে। একটি পরিবারের সদস্যরাই এর ইমামের দায়িত্ব পালন করে আসছেন বলে জানান বর্তমান ইমাম। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ তার রাজ দরবারের সহদর 2 ভাই আমানুল্লাহ এবং সানাউল্লাহকে রাজ্য পরিদর্শনে পাঠান এবং পাঠাইবার পূর্বে নির্দেশ দিয়েছিলেন যেখানে গিয়ে তোমাদের খাদ্য পানীয় শেষ হবে সেখানে দিল্লি শাহী মসজিদে আদলে একটি মসজিদ নির্মাণ করবে। জনশ্রুতি রয়েছে মোগল সম্রাট মোহাম্মদ শাহর অনুরোধে মক্কার বাসিন্দা মাওলানা শাহ আবু বকর সিদ্দিকী প্রথম ঐতিহাসিক এই মসজিদের ইমামের দায়িত্ব গ্রহণ করেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সংরক্ষিত নারী আসনে যেভাবে সংসদ সদস্য নির্বাচন করা হয় তাতে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রতিফলিত হয় না বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। বৃহস্পতিবার অনলাইন সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রতিবেদনে সংস্থাটি আরও দাবি করে, শুধু দলীয় অনুগ্রহেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়। 50 জন নারী সদস্যের বিভিন্ন তথ্য তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, এই 50 জনের মধ্যে 13 জনই ব্যবসায়ী, 34 জনের সম্পদ কোটি টাকার বেশি, 13 জনের ঋণ রয়েছে আর 9 জনের আয়কর প্রদানের মূল তথ্য পাওয়া যায়নি। নারী সংসদ সদস্যদের বেলায় সরাসরি নির্বাচনের পাশাপাশি ঘূর্ণায়মান পদ্ধতিতে আসন সংরক্ষণের সুপারিশও তুলে ধরে সুজন। সরাসরি নির্বাচন ছাড়া নারীর ক্ষমতায়ন হবে না। এখন অনুগ্রহ, এখন নির্বাচন তো লাগে না, দিলেই মনোনয়ন দিলেই তারা নির্বাচিত হয়ে যায়। তো এটা আমাদের নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাদের কনস্টিটিউয়েন্সি থাকতে হবে এবং তাদের যোগ্যতা দক্ষতা গুরুত্বপূর্ণ হইতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে অলিউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ সীমান্তে এই ঘটনা ঘটে। 59 বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া জানিয়েছেন, আহত অলিউল শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের মনিরুল ইসলামের ছেলে। রাত 3টার দিকে অলিউল সহ 5-6 জন চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এ সময় তাদের প্রতিহত করতে টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে অলিউল গুলিবদ্ধ হয়ে আহত হন। আহত অলিউলকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে সহযোগীরা তাকে সরিয়ে নেয়। বাংলাদেশে অবাধ, পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় বুধবার ব্রিফিংয়ে মিলার আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিল। বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। এক সাংবাদিকের এমন প্রশ্নে মিলার বলেন, বাংলাদেশ ইস্যুতে সুনির্দিষ্ট কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে পর্যালোচনা করে বলার মতো কিছু তার হাতে নেই। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেনের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ গুরুত্বের তালিকায় রয়েছে গণতন্ত্রের বিকাশ। বাংলাদেশ সরকারের সঙ্গে সংলাপের সময় এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে নিউ ইয়র্কের কুইন্সে নিজ বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন উইন রোজারিও। পুলিশের বরাতে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায় 10 বছর আগে ওই তরুণের পরিবার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছে। 19 বছরের রোজারিও নিহত হবার আগে 911 নম্বরে ফোন করেছিল সাহায্যের জন্য। পুলিশ বাড়িতে গেলে এক জোড়া কাঁচি নিয়ে তাদের দিকে তেড়ে যান রোজারিও। নিজেদের রক্ষার্থে গুলি চালায় বলে দাবি পুলিশের। নিহতের ভাই জানিয়েছেন, রোজারিও মানসিক অবসাদে ভুগছিলেন। তাদের মা তাকে বাধা দিচ্ছিলেন, কিন্তু পুলিশ গুলি করতে সময় নেয়নি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে শনিবার সকাল 10টায়। এই ম্যাচ খেলতে গতরাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন প্রধান কোচ চন্ডী খাতুর সিংহে। ফলে সিরিজের শেষ টেস্টে কোচের দায়িত্ব পালন করবেন ব্যাটিং কোচ নিক পোথাস। প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে 328 রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। ম্যাচের আগে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে টাইগাররা। দুপুরে অনুশীলন করে অতিথিরাও। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ঈদের পর ভাঙা হবে কারওয়ান বাজারের ঝুঁকিপূর্ণ ভবন, কার্যালয় সরিয়ে নিচ্ছে ঢাকা উত্তর সিটি। যানজটে নাকাল রাজধানীবাসী, অফিস ছুটির পর বেশিরভাগ সড়কেই থাকছে গাড়ির দীর্ঘ লাইন। তদারকির অভাবে ময়লার ভাগাড়, ঢাকা উত্তর সিটির সব খাল, সামান্য বৃষ্টিতেই হচ্ছে জলাবদ্ধতা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা50 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।